আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। হিসাব বিজ্ঞান বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটি আমরা আলোচনা করছি। আজকের এটি আমাদের 10ম লেকচার। আজকের লেকচারের শিরোনাম বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল। ওকে, লার্নিং অবজেক্টিভস। আজকের লেকচার থেকে যেটা আমরা শিখতে পারবো, 1. Understand why organization budget and the process they use to create budget. কেন বাজেট প্রতিষ্ঠান তৈরি করে এবং বাজেট তৈরি করার ওয়েটা কি, প্রক্রিয়াটা কি, সেটা আমরা জানতে পারবো। প্রিপেয়ার এ সেলস বাজেট, একটা সেলস বাজেট কিভাবে তৈরি করা হয় সেটা আমরা তৈরি করতে পারবো। প্রিপেয়ার এ প্রোডাকশন বাজেট, প্রিপেয়ার এ ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট, prepare a direct labor budget, prepare a manufacturing overhead budget, and finally prepare a selling and administrative expenses budget. এগুলো আজকে আমরা শিখতে পারবো এবং তৈরি করতে পারবো বাজেটগুলো। ওকে, আমরা লেটস সি। তো ফার্স্ট হলো বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল। বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল। A budget is a detailed quantitative plan for acquiring and using financial and other resources over a specified forthcoming time period. বাজেট হচ্ছে একটা ডিটেল সংখ্যাত্মক পরিকল্পনা, যে ফিউচারের একটা নির্দিষ্ট সময়ের কি পরিমাণ অর্থ আমরা একুয়ার করতে পারবো অথবা এবং এটা কোথায় ইউজ করা হবে, তার একটা সংখ্যাত্মক পরিকল্পনা, একটা সংখ্যাত্মক প্ল্যান কি বলছি আমরা, বাজেট। The act of preparing a budget is called budgeting. আর বাজেটিং হচ্ছে বাজেট তৈরি করার যে কাজসমূহ, যে কাজগুলা, তাকেই বলছি আমরা বাজেটিং। And the use of budgets to control an organization activities is known as budgetary control. এই যে একটা প্ল্যান নেওয়া হয়েছিল যে এই পরিমাণ অর্থ অর্জন করা যাবে এবং এগুলা, এই অর্জনকৃত অর্থ কোথায় অ্যাপ্লাই করা হবে, ইউজ করা হবে, অ্যাপ্লিকেশন করা হবে, তার যে একটা সংখ্যাত্মক পরিকল্পনা করা হয়েছিল, সেই আলোকে কাজগুলা হচ্ছে কিনা, সেই আলোকে পারফরমেন্সগুলো করা হচ্ছে কিনা, এটাকে কন্ট্রোল করা বা প্ল্যান অনুযায়ী কাজগুলো করা, এটা কি হচ্ছে বাজেটারি কন্ট্রোল। অর্থাৎ বাজেটের আলোকে অর্গানাইজেশন কাজগুলো পরিচালিত হচ্ছে কিনা সেটা যে কন্ট্রোল করা, তাকেই বলা হয়েছে বাজেটারি কন্ট্রোল, বা তাকেই বলা হয় বাজেটারি কন্ট্রোল। সুতরাং বাজেট হচ্ছে, যদি আমরা এক কথায় বলতে চাই, বাজেট হচ্ছে ভবিষ্যৎ যে পরিকল্পনা, তার একটা সংখ্যাত্মক প্রকাশ। বেসিক্যালি আমরা কি অর্জন করতে চাই ফিনান্সিয়ালি, এবং এই অর্থগুলোকে কোথায় কোথায় আমরা ব্যয় করতে চাই, কোথায় কোথায় আমরা অ্যালোকেশন করতে চাই, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করতে চাই, কোথায় কোথায় ইউজ করতে চাই, তাকে বলছি আমরা বাজেট। আর এই বাজেটের যে তৈরি করতে যে কাজগুলো করা হয় সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে বাজেটিং। এবং এই বাজেটের আলোকে প্রতিষ্ঠানের কাজগুলো পরিচালিত করা হচ্ছে বাজেটারি কন্ট্রোল। সো বাজেট, বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল। বাজেট সংখ্যাত্মক পরিকল্পনার প্রকাশ, বাজেটিং, বাজেটের কাজগুলোকে বাজেটিং করা হয়, বাজেটিং বলা হয়,
এবং বাজেটের আলোকে, বাজেটের অধীনে প্রতিষ্ঠানের কাজগুলো পরিচালিত হওয়াকে বলা হয় বাজেটারি কন্ট্রোল। ওকে, দেন অ্যাডভান্টেজেস অফ বাজেটিং। এখন বাজেটিং এর সুবিধাসমূহ কি কি? ডিফাইন গোলস অ্যান্ড অবজেক্টিভ। অ্যাডভান্টেজ গুলো হচ্ছে লাইক দিস: ডিফাইন গোলস অ্যান্ড অবজেক্টিভ। বাজেট প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা ডিফাইন করে। সুতরাং এই বাজেটের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, সেটা ডিফাইন করতে পারি এবং বুঝতে পারি, এবং সে আলোকে কাজ করার সুযোগ হয় বা সে আলোকে কাজ করা হয়। দেন থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড প্ল্যান ফর ফিউচার। এই বাজেট ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে শিখায় এবং পরিকল্পনা করতে শিখায়। আমরা ফিউচার নিয়ে, ভবিষ্যতের আমরা কি করতে চাই, কিভাবে করতে চাই, কি আলোকে করতে চাই, সে বিষয়ে চিন্তা করা এবং সে আলোকে পরিকল্পনা করা হচ্ছে বাজেট। সুতরাং এটা একটা সুবিধা, অ্যাডভান্টেজেস অফ বাজেটিং। আমরা ফিউচার নিয়ে চিন্তা করি এবং ফিউচার নিয়ে আমরা পরিকল্পনা করি। মিনস অফ অ্যালোকেটিং রিসোর্সেস। বাজেট হচ্ছে একটা ওয়ে হাউ দ্য রিসোর্স উইল বি ইউটিলাইজড, ওয়ার দ্য রিসোর্স উইল বি অ্যালোকেটেড। অর্থাৎ কোথায়, কোন অ্যাক্টিভিটিসে বা কোন সেগমেন্টে অথবা কোন ক্ষেত্রে আমরা রিসোর্স যদি অ্যালোকেট করা হয়, কতটুকু অ্যালোকেট করা হবে, কিভাবে অ্যালোকেট করা হবে, এবং কোন সেগমেন্টে বা কোন প্রোডাক্টে বা কোন জায়গায় রিসোর্সকে অ্যালোকেট করলে অতিরিক্ত মানে ম্যাক্সিমাম প্রফিট অর্জন করা যাবে। সুতরাং এটা একটা ওয়ে রিসোর্স অ্যালোকেশন করার। কোঅর্ডিনেট অ্যাক্টিভিটিস। দেন হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্টিভিটিস। বাজেটের মাধ্যমে আমরা কাজগুলোকে কোঅর্ডিনেট করতে পারি, একটার সাথে একটার সমন্বয় রাখা যায়। দেন কমিউনিকেট প্ল্যানস। বাজেট একটা কমিউনিকেট প্ল্যান সমূহের মধ্যে সংযোগ স্থাপন করে বাজেট। সুতরাং বাজেটের মাধ্যমে বিভিন্ন শাখায়, বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন সেগমেন্টে আমরা যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়, এবং কিভাবে যোগাযোগটা করা হবে তার একটা পরিকল্পনা করা হয়, কিভাবে সমন্বয় করা হবে তার একটা পরিকল্পনা করা হয়, এবং এর ফলে কাজটাকে অ্যাকুরেটলি আমরা কাজগুলো করতে পারি, এবং এর ফলে প্রতিষ্ঠান প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারে, এবং এর ফলে সুচারুরূপে কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হয় এবং সার্ভ অ্যাজ এ বেঞ্চমার্ক। এই বাজেট হচ্ছে সংখ্যাত্মক পরিকল্পনা। সুতরাং আমরা কি অর্জন করতে চাই, কি অ্যাকোয়ার করতে চাই, কি পরিমাণ সেলস করতে চাই, কি পরিমাণ প্রফিট অর্জন করতে চাই, কি পরিমাণ প্রোডাকশন করতে চাই, কি পরিমাণ আমরা পারচেস করতে চাই, সো এই সবগুলোই বাজেটের মাধ্যমে আমরা পূর্বভাবে একটা প্ল্যান করে থাকি। সো দিস ইজ এ বেঞ্চমার্ক, দিস ইজ এ মাপকাঠি বলতে পারি আমরা, যে আমরা এই পরিমাণ সেলস করতে চাই, এই পরিমাণ পারচেস করতে চাই, এই পরিমাণ প্রোডাকশন করতে চাই, এই পরিমাণ ওভারহেড খরচ করতে চাই, এই পরিমাণ লেবার অথবা ওয়েজেস আমরা ইনকার করতে চাচ্ছি। সো এটা একটা বেঞ্চমার্ক, এটা একটা মাপকাঠি, এই আলোকে কাজগুলো আমরা করে থাকি। সো দিস আর দ্য অ্যাডভান্টেজেস অফ বাজেটিং। সো বাজেট ডিফাইন করে গোলস অ্যান্ড অবজেক্টিভস অফ অ্যান অর্গানাইজেশন। বাজেট পরিকল্পনা করে ফিউচারকে নিয়ে। বাজেট রিসোর্সকে কীভাবে অ্যালোকেট করা হবে তার একটা প্ল্যান দিয়ে থাকে। এটা অ্যাক্টিভিটিসগুলোকে কোঅর্ডিনেট করে থাকে এবং প্ল্যানকে কমিউনিকেট করে। ফাইনালি বাজেট হচ্ছে একটা বেঞ্চমার্কের মতো কাজ করে, একটা নির্দিষ্ট একটা মাপকাঠির মতো কাজ করে। সুতরাং বাজেট প্রতিষ্ঠায় নানাবিধ সুবিধা নিয়ে আসে, নানাবিধ বেনিফিট নিয়ে আসে। সো দিস আর দ্য অ্যাডভান্টেজেস অফ বাজেটিং অফ অ্যান অর্গানাইজেশন। ওকে, সেলফ ইম্পোজড বাজেট আমরা একটু অল্প কথায় বলে নিচ্ছি, যদিও আমাদের সিলেবাসে এই বিষয়টা ওরকমের আসেনি। এ সেলফ ইম্পোজড বাজেট or participant budget is a budget that prepared with the full cooperation and participation
of managers at all levels. A self-imposed budget or পার্টিসিপেটরি বাজেট, এটাকে আমরা পার্টিসিপেটরি বাজেটও বলতে পারি। এটা হচ্ছে প্রতিষ্ঠানের সকল লেভেল, মিড লেভেল, হাই লেভেল, লো লেভেল, সকল লেভেলের ম্যানেজাররা কোঅপারেট করে, অংশগ্রহণ করে, তাকে বলছি আমরা সেলফ ইম্পোজড বাজেট। অর্থাৎ সব লেভেলের প্রতিনিধিত্ব থাকে এই বাজেট তৈরি করার ক্ষেত্রে, তাকে বলছি আমরা সেলফ ইম্পোজড বাজেট বা পার্টিসিপেটরি বাজেটও বলা হয়। আমরা একটু দেখে নিচ্ছি যে সেলফ ইম্পোজড বাজেটের সুবিধা কি, সুবিধাসমূহ কি কি দেখতে একটু আমরা দেখে নেই। Individuals at all levels of organizations are viewed as members of the team. এই সেলফ ইম্পোজড বাজেটের বা পার্টিসিপেটরি বাজেটের সকল লেভেল থেকে যেহেতু প্রতিনিধিত্ব থাকে, অংশগ্রহণ থাকে, সুতরাং এটাকে বলতে পারি যে মেম্বার্স অফ দ্য টিম। এটাকে এই হিসাবে দেখা হয় যে মেম্বার্স অফ এ টিম, একটা টিমের সবাই মেম্বার হিসাবে এটাকে ট্রিট করা হয়, বা আমরা এভাবে দেখতে পাচ্ছি। Budget estimates prepared by frontline managers are often more accurate. যারা ফিল্ডে কাজগুলোকে বাস্তবায়ন করবেন, যারা ফ্রন্ট লাইনে কাজ করেন, তো যদি তারা বাজেট এস্টিমেট করেন, যদি তারা বাজেট তৈরি করেন, তাহলে কিন্তু বিষয়টা বাস্তবায়ন করা সহজ হয়। So budget estimates prepared by frontline managers are often more accurate. তো এক্ষেত্রে যদি ফ্রন্ট লাইন ম্যানেজাররা বাজেট তৈরি করে থাকে, এস্টিমেট করে, সুতরাং এটা বেশি অ্যাকুরেট হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ যারা ফিল্ডে কাজ করে তারা ফিল্ডের বাস্তবতা বুঝেন, প্র্যাকটিস বুঝেন, প্র্যাকটিক্যালি কি করা উচিত সেটা তারা বুঝতে পারে। সো সে আলোকে যদি প্ল্যান করা হয়, যদি সে আলোকে বাজেট করা হয়, দেন ইট উইল বি মোর অ্যাকুরেট। দেন 3, মোটিভেশন ইজ জেনারেলি হায়ার। যিনি বাজেটকে বাস্তবায়ন করবেন তিনি এই বাজেট তৈরি করতে অংশগ্রহণ করেন, অর্থাৎ কার উপরে চাপিয়ে দেওয়া হয় না, সুতরাং অটোমেটিক্যালি হি ইজ মোটিভেটেড। অর্থাৎ যদি আমি নিজেই একটা প্ল্যান করেছি এবং কাজটা করতে যাচ্ছি, সো আমি তো টার্গেট থাকবে আমার যে হাউ ইট উইল বি পারফর্মড, হাউ দ্য বাজেট উইল মিট দ্য টার্গেট, সুতরাং কিভাবে এই টার্গেটটা আমরা ফুলফিল করব। সো সেলফ মোটিভেটেড থাকে যদি একজন সেলফ ইম্পোজড বাজেট, দ্যাট মিনস যদি বাজেটে সেলফ অংশগ্রহণ থাকে, দেন হি উইল বি মোর মোটিভেটেড দেন নর্মাল বাজেট। দেন 4, সলভ আনরিয়ালিস্টিক প্রবলেম। আনরিয়ালিস্টিক প্রবলেম থাকে একটা বাজেট তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ রিয়াল যে পিকচারটা সেটা বাজেট তৈরি করার ক্ষেত্রে আসে না। যদি সেলফ ইম্পোজড বাজেট হয় অথবা পার্টিসিপেটরি বাজেট হয়, সেক্ষেত্রে যেহেতু সবাই পার্টিসিপেট করছে, মিড লেভেল, লো লেভেল, যারা ফ্রন্ট লাইনে কাজ করেন তারাও পার্টিসিপেট করেন, সুতরাং এটা তখন এই বাজেট আর আনরিয়ালিস্ট থাকে না, আনরিয়ালিস্টিক প্রবলেমটা সলভ হয়ে যায়। সো দিস আর দ্য বেনিফিটেড or advantages of self-imposed budget. একটা টিম হিসেবে কাজ করে, এই বাজেটটা মোর অ্যাকুরেট হয়, বাজেট যারা বাস্তবায়ন করবেন তারা সেলফ মোটিভেটেড থাকেন এবং মোটিভেটেড লেভেলটা তখন হাই থাকে, এবং আনরিয়ালিস্টিক প্রবলেম থাকে না, কারণ রিয়ালি মানে ফিল্ডের ফ্রন্ট লাইনে যারা কাজ করেন তারা যেহেতু অংশগ্রহণ করেন তারা ফিল্ডের প্রবলেমটা জানেন। সো এই আনরিয়ালিস্টিক প্রবলেমটা সলভ করার সুযোগ থাকে সেলফ ইম্পোজড বাজেটের মাধ্যমে। দেন প্ল্যানিং হরিজন। The planning horizon is the amount of time an organization will look into future. Planning horizon is the amount of time an organization will look into future. ফিউচারে একটা কাজ করার ক্ষেত্রে অর্গানাইজেশন কতটুকু সময় নিবে তার একটা প্ল্যান করা কি বলছি, প্ল্যানিং হরিজন। ওকে, সো দেন স্ট্র্যাটেজিক প্ল্যান। A strategic plan sets the overall goals and objectives of an organization. A strategic plan একটা প্রতিষ্ঠানের ওভারঅল অবজেক্টিভস কি এবং লক্ষ্য কি, গোলস কি সেটা সেট করে থাকে। The strategic plan leads to long range planning,
which produces forecasted financial statement for 5 to 10 years period. এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা মূলত হচ্ছে একটা লং রান বা লং রেস প্ল্যানিং লিড করে থাকে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাস থেকে 10 বছরে কি হতে পারে সেটা সে ফোরকাস্ট করে থাকে। দিস ইজ স্ট্র্যাটেজিক প্ল্যান বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং। লং রেস প্ল্যানিং, দেখো, long range planning are coordinate with capital budget which detail the planned expenditures for features, equipment, new product and other long-term investment. Long range budget coordinate করে থাকে capital budget কে এবং detail expenditure features facilities গুলা কত হবে, which detail planned expenditure for facilities, equipment, new product and other long-term investment. long-term investment গুলো কোথায় করা হবে, নিউ প্রোডাক্ট কি তৈরি করা হবে কি হবে না বা কিভাবে তৈরি করা হবে, ইকুইপমেন্ট কি ইকুইপমেন্ট পারচেজ করা হবে এবং প্ল্যানেড এক্সপেন্ডিচার ফর ফিচার্স, হ্যাঁ, ফ্যাসিলিটিস গুলো কি হতে পারে, ফিচার্স গুলো কি হতে পারে, ইকুইপমেন্ট গুলো কি হতে পারে, নিউ প্রোডাক্ট গুলো কি হবে। এই লং রেঞ্জ প্ল্যানিং যেটা হয় তার উপরে কোঅর্ডিনেট করে থাকে লং রেঞ্জ প্ল্যানিং। ওকে, so long range planning are coordinated with capital budgets which detail the planned expenditure for facilities, equipment, new products or other long term investment এগুলোর মধ্যে কোঅর্ডিনেট করে থাকে লং রেঞ্জ প্ল্যানিং। So planning horizon is part of a strategic plan and long range planning. Then types of budget. এই বাজেটকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দিক থেকে আমরা ক্লাসিফাই করতে পারি। এখানে আমরা তিনটা দিক থেকে ক্লাসিফাই করেছি: মাস্টার বাজেট, দেন ক্যাপিটাল বাজেট অ্যান্ড দেন কন্টিনিউয়াস অথবা রোলিং বাজেট। সো হোয়াট ইজ মাস্টার্স বাজেট? মাস্টার বাজেট ইজ এ কম্প্রিহেনসিভ সেট অফ বাজেট। মাস্টার বাজেট হচ্ছে অনেকগুলা বাজেটের সমন্বয়, একটা কম্প্রিহেনসিভ সেট অফ বাজেট। ডিটেলস আমরা এই ডিটেলস নেক্সট স্লাইডগুলোতে মাস্টার বাজেট নিয়ে কথা বলবো। ক্যাপিটাল বাজেট ইজ এ প্রসেস এ বিজনেসেস ইউজেস টু ইভ্যালুয়েট পোটেনশিয়াল মেজর প্রজেক্ট অর ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল বাজেট বেসিক্যালি ইভ্যালুয়েশন করে থাকে যে পোটেনশিয়াল ইনভেস্টমেন্টগুলা বা প্রজেক্টগুলার বিনিয়োগ কিভাবে করা হবে বা করা ভায়াবল হবে কিনা, বিশেষ করে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা ঠিক হবে কি হবে না, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সে ইভ্যালুয়েট করে এবং বলে থাকে যে হ্যাঁ এখানে ইনভেস্ট করা ভায়াবল অথবা ভায়াবল না। দিস ইজ ক্যাপিটাল বাজেট। দেন কন্টিনিউয়াস বাজেট অর রোলিং বাজেট। কন্টিনিউয়াস বাজেট are a common form of master budgets that add a month in the future as the month just end is dropped. অর্থাৎ এটা রোলিং বাজেট, কন্টিনিউয়াস বাজেটটা চলতেই থাকবে। ইট ইজ এ পার্ট অফ অলসো মাস্টার বাজেট, অর্থাৎ এটা শুরু হলো, এখান থেকে শেষ হলো, তারপর থেকে শুরু হবে। দ্যাট অ্যাড এ মান্থ ইন দ্য ফিউচার অ্যাজ দ্য মান্থ জাস্ট এন্ডেড, যেটা এখান থেকে শুরু হলো তার পরবর্তী থেকে আবার শুরু হবে। কন্টিনিউয়াস বাজেট, একটা পর একটা চলতেই থাকবে, থেমে নাই। জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসের, জানুয়ারি মাসের ক্যাশ বাজেট শেষ, ফেব্রুয়ারি মাসের ক্যাশ বাজেট শুরু, জানুয়ারি মাসের সেলস বাজেট শেষ, ফেব্রুয়ারি মাসেরটা শুরু, অর্থাৎ একটার সাথে একটা রিলেটেড। কন্টিনিউয়াস বাজেট বা রোলিং বাজেট বলছি। এই বাজেটকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন বেইজে আমরা ক্লাসিফাই করতে পারি। এখানে তিনটা ভাগে ভাগ করেছি: মাস্টার বাজেট, ক্যাপিটাল বাজেট অ্যান্ড কন্টিনিউয়াস অথবা রোলিং বাজেট। মাস্টার বাজেট, হোয়াট ইজ মাস্টার বাজেট? দ্য মাস্টার বাজেট, a set of interrelated budget that constitutes a plan of action for a specified time period. এটা হচ্ছে একটা ইন্টাররিলেটেড বাজেট, অনেকগুলো বাজেটের সমন্বয়, যেটা একটা নির্দিষ্ট সময়ের বা নির্দিষ্ট টাইমের প্ল্যানগুলোকে কনস্টিটিউট করে, এক জায়গায় একত্রিত করে। সুতরাং মাস্টার বাজেট কোনো একটা বাজেট না, এটা হচ্ছে একটা কম্প্রিহেনসিভ সেট অফ বাজেট, অনেকগুলো ইন্টার রিলেটেড বাজেটের সমন্বয় একটা সেটকে বলছি আমরা মাস্টার বাজেট।
So the master budget consists of a number of separate unit, separate. So master budget consists of a number of separate. মাস্টার বাজেট বিভিন্ন নামে নামে আলাদা নামে নামে সেপারেট হয়ে থাকে, বাট ইন্টার ডিপেন্ডেন্ট বাজেটস, কিন্তু এটা একটার উপর একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে, দ্যাট ফর্মলি লে আউট দ্য কোম্পানি সেলস, প্রোডাকশন, ফাইন্যান্সিয়াল গোলস, যেটা মূলত লেয়ার করে থাকে কোম্পানির সেল কত হবে, প্রোডাকশন কত হবে, ফাইন্যান্সিয়াল গোলস কি হবে, এটা লাইক দিস। আমরা যদি সেলস এস্টিমেট করি বা সেলস বাজেট তৈরি করি, সুতরাং কি পরিমাণ আমরা সেলস তৈরি করতে চাই, এক্সপেক্টেড সেলস কি হবে, অন দ্য বেসিস অফ দিস দ্য প্রোডাক্ট উইল বি প্রডিউস। সেলস বাজেটের ভিত্তিতে আমরা প্রোডাকশন বাজেট তৈরি করবো বা প্রোডাকশন প্রডিউস করা হবে। এখন প্রোডাকশন প্রডিউসের উপর ডিপেন্ড করে, কতগুলো প্রোডাক্ট প্রডিউস করা হবে তার উপরে ডিপেন্ড করে আমরা র ম্যাটেরিয়ালস পারচেস করব। সো দে আর ইন্টারডিপেন্ডেন্ট। সেলস বাজেট হচ্ছে কতগুলা বাজেটের সমন্বয়, সেপারেট সেপারেট বাজেটের সমন্বয় হচ্ছে মাস্টার বাজেট, কিন্তু এই বাজেটগুলো আবার একে অন্যের উপর নির্ভরশীল, একটা একটার উপর ডিপেন্ডেন্ট থাকে। ওকে, the master budget culminates in a cash budget, budgeted income statement, and a budgeted balance sheet. এই মাস্টার বাজেট ফাইনালি গিয়ে তৈরি করে থাকে, চূড়ান্ত পর্যায়ে গিয়ে তৈরি করে থাকে ক্যাশ বাজেট, একটা বাজেটেড ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড বাজেটেড ব্যালেন্স শিট তৈরি করে থাকে। সো মাস্টার বাজেটকে বলছি আমরা কম্প্রিহেন্সিভ সেট অফ বাজেট। এটা অনেকগুলো বাজেটের সমন্বয়, বাট দে আর ইন্টারডিপেন্ডেন্ট আর ইন্টার রিলেটেড বলতে পারছি। ওকে, the master budget contains two classes of budget. এই মাস্টার বাজেট মূলত দুই ধরনের বাজেট কন্টেন্ট করে, দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা এগুলোকে, অপারেটিং বাজেটস অ্যান্ড ফিনান্সিয়াল বাজেট। একটা হচ্ছে অপারেটিং বাজেট, আর এটাকে ভাগ করতে পারি আমরা ফিনান্সিয়াল বাজেট নামে। অপারেটিং বাজেট ইন্ডিভিজুয়াল বাজেটস দ্যাট রেজাল্ট ইন দ্য প্রিপারেশন অফ দ্য বাজেটেড ইনকাম স্টেটমেন্ট and established goal for sales and production personnel. বেসিক্যালি এখানে আমরা সেলস এবং প্রোডাকশন রিলেটেড যে বিষয়গুলো সেগুলো নিয়ে সেগুলাই থাকে এই বাজেটের অন্তর্ভুক্ত, তাকে বলছি আমরা অপারেটিং বাজেট। and financial budget, the capital expenditure budget, cash budget, and the budgeted balance sheet focus primarily on cash need to fund operations and capital expenditure. তো ফিনান্সিয়াল বাজেট হচ্ছে এই মাস্টার বাজেটের একটা পার্ট, এটা বেসিক্যালি ক্যাশ বাজেট, বাজেটেড ব্যালেন্স শিট, অ্যান্ড আমরা বাজেটেড ইনকাম স্টেটমেন্ট বলতে পারি এটাকে, এর মধ্যে থাকে, এবং অলসো ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ এ পার্ট অফ ফিনান্সিয়াল বাজেট। এবং এখানে নির্ধারণ করা হয় যে এই অপারেশনগুলো করার জন্য এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার মিট করার জন্য কি পরিমাণ ক্যাশ প্রয়োজন হতে পারে এবং কি পরিমাণ ফান্ডের প্রয়োজন হতে পারে, এটা ফোরকাস্টিং করা হয় বা এই রিলেটেড বাজেট প্রণয়ন করা হয়ে থাকে। সো মাস্টার বাজেটের কে আমরা দুই ভাগে ক্লাসিফাই করতে পারি, অপারেটিং বাজেট অ্যান্ড ফিনান্সিয়াল বাজেট। আমরা যেটা যদি ফিগার দেখতে চাই এভাবে হতে পারে ফিগারটা মাস্টার বাজেটের। এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে মাস্টার বাজেটকে, অপারেটিং বাজেটস অ্যান্ড ফিনান্সিয়াল বাজেট। অপারেটিং অংশের মধ্যে পড়ছে সেলস বাজেট, দেন প্রোডাকশন বাজেট, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট, ডাইরেক্ট লেবার বাজেট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাজেট, দেন বাজেটেড ইনকাম স্টেটমেন্ট। দিজ আর দ্য পার্ট অফ অপারেটিং বাজেট। ফার্স্টলি সেলস কত হবে বা সেলস বাজেট তৈরি করা হয়। এই সেলস বাজেটের বেসিসে প্রোডাকশন বাজেট তৈরি করা হয়, প্রোডাকশন বাজেটের বেসিসে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট তৈরি করা হয়, দেন ডাইরেক্ট লেবার বাজেট তৈরি করা হয়, অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট তৈরি করা হয়। প্রোডাকশন বাজেটের বেসিসে প্রোডাকশন, যদি এটা আমরা প্রোডাকশন করতে চাই, প্রডিউস করতে চাই, তাহলে ম্যাটেরিয়ালস আমাদের কি লাগতে পারে, লেবার কি প্রয়োজন হতে পারে, ওভারহেড কি পরিমাণ লাগবে। সো অন দ্য বেসিস অফ দিস উই প্রিপেয়ার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট, ডাইরেক্ট লেবার বাজেট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট। দেন প্রোডাকশন প্রডিউস করা হলো, এটাকে সেলস করতে হবে। সো দেন প্রডিউসেস
সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাজেট, দেন যেহেতু আমরা সেলস বাজেট তৈরি করেছি, প্রোডাকশন বাজেট তৈরি করেছি, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাজেট তৈরি করেছি, সুতরাং আমাদের অপারেশনের কাজগুলোর একটা প্ল্যান তৈরি করে ফেলছি, বাজেট তৈরি করে ফেলছি। সো অন দ্য বেসিস অফ দিস বাজেটেড ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়। অ্যান্ড দ্য পার্ট অফ ফিনান্সিয়াল বাজেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট, ক্যাশ বাজেট অ্যান্ড বাজেটেড ব্যালেন্স শিট। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট মিনস ক্যাপিটাল বাজেটিং, অর্থাৎ ক্যাপিটাল কোথায় ইনভেস্ট করতে চাই আমরা, বেসিক্যালি পোটেনশিয়াল ইনভেস্টমেন্ট কোথায় করব তার একটা ইভ্যালুয়েশন করা হয়ে থাকে। লং টার্ম ইনভেস্টমেন্ট কোথায় করতে চাই বা বিভিন্ন প্রজেক্টের ইভ্যালুয়েশন করা হয়ে থাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেটের মাধ্যমে। অ্যান্ড ক্যাশ বাজেটের ক্ষেত্রে দ্য সোর্সেস অফ ক্যাশ, অ্যাপ্লিকেশন অফ ক্যাশ অ্যান্ড ব্যালেন্স অফ ক্যাশ, অর্থাৎ ক্যাশ কোথা থেকে ক্যাশ আসবে, কতটুকু আসতে পারে তার একটা প্ল্যান করা হয়। এই ক্যাশ যে আমরা পাচ্ছি সেটা আমরা কোথায় ডিসবার্সমেন্ট করব, কোথায় আমরা ব্যয় করব, এবং ফাইনালি এর ব্যালেন্স কত থাকবে, ক্যাশ ব্যালেন্স কত থাকতে পারে সেটা আমরা একটা ফোরকাস্টিং করা হয় ক্যাশ বাজেটের মাধ্যমে। অ্যান্ড দেন বাজেটেড ব্যালেন্স শিট। বাজেটেড ব্যালেন্স শিট মিনস হচ্ছে দ্য এক্সপেক্টেড আর বাজেটেড লিস্ট অফ অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। ওকে, মাস্টার বাজেট for manufacturing company is designed to answer 10 key question as follows. এটা আমরা একটু এডিশনালি দেখে নিচ্ছি যে মাস্টার বাজেট একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে 10টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকে। নাম্বার 1, হাউ মাচ সেলস রেভিনিউ উইল উই আর্ন, আমরা কি পরিমাণ সেলস রেভিনিউ আর্ন করতে চাই, দিস ইজ পার্ট অফ মাস্টার বাজেট, সেল বাজেটের কথা বলে থাকে। হাউ মাচ ক্যাশ উইল কালেক্ট ফ্রম কাস্টমার্স, এই সেলস বাজেট থেকে যাদের কাছে আমরা সেল করব, তো সেল তো অন ক্রেডিটই হয়ে থাকে, এখন হয়তো ক্যাশ সেলস খুব কম হয়, অন ক্রেডিট সেলস হয়ে থাকে, সেই ক্রেডিট সেলসটা কিভাবে ক্যাশ কালেকশন হবে সেটা মাস্টার বাজেট উত্তর দিয়ে থাকে। হাউ মাচ র ম্যাটেরিয়ালস উইল বি নিড টু পারচেজ, আমাদের কি পরিমাণ র ম্যাটেরিয়াল পারচেজ করার প্রয়োজন হতে পারে, সেটা পারচেজ বাজেটের মাধ্যমে বা র ম্যাটেরিয়ালস বাজেটের মাধ্যমে আমরা অ্যান্সার পেয়ে থাকি। মাস্টার বাজেট সেই অ্যান্সারটা দিয়ে থাকে। হাউ মাচ ম্যানুফ্যাকচারিং কস্ট উইল বি ইনকার্ড, মাস্টার বাজেট সেই অ্যান্সারও দিয়ে থাকে। হাউ মাচ ক্যাশ উইল পে টু সাপ্লায়ার্স অ্যান্ড ডাইরেক্ট লেবার্স, হাউ মাচ ক্যাশ উইল পে ম্যানুফ্যাকচারিং ওভারহেড রিসোর্সেস, ক্যাশ বাজেটে অ্যান্সারটা দিয়ে থাকে যে আমরা সাপ্লাইকে কত পে করব, ডাইরেক্ট লেবার কত পে করব, আদার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আমাদের পে করা লাগতে পারে। সো এই অ্যান্সারটাও মাস্টার বাজেট দিয়ে থাকে। হোয়াট ইজ দ্য টোটাল কস্ট দ্যাট উইল বি ট্রান্সফার্ড ফ্রম ফিনিশড গুডস ইনভেন্টরি টু কস্ট অফ গুডস সোল্ড, ফিনিশড গুডস ইনভেন্টরি থেকে কস্ট অফ গুডস সোল্ডে কি পরিমাণ কস্ট ট্রান্সফার করা হবে সেটা মাস্টার বাজেট অ্যান্সার দিয়ে থাকে। Then 7, how much selling and administrative expenses will incur and how much cash will pay related to those expenditure. Selling and administrative expense and selling and administrative expenses কতটুকু ইনকার হবে এবং এই পারপাসে কি পরিমাণ ক্যাশ পে করা লাগতে পারে বা কি পরিমাণ ক্যাশ পে করতে হবে, মাস্টার বাজেট এই বিষয়ে অ্যান্সার দিয়ে থাকে। and how much money will be borrow from or repay to lenders including interest rate, যদি আমাদের ক্যাশ ধার করতে হয় তাহলে কি পরিমাণ আমরা ধার করব এবং ধার করার পরে এটাকে রিপে করার প্রশ্ন আছে, তাদের কাছে ধার করেছিলাম তাদেরকে পরিশোধ করার প্রশ্ন আছে, তো কি পরিমাণ পরিশোধ করা যাবে বা করতে হবে ইনক্লুডিং ইন্টারেস্ট, সেটাও অ্যান্সার দিয়ে থাকে মাস্টার বাজেট। দেন 9, how much operating income will we earn, অপারেটিং ইনকাম আমরা কি আর্ন করব সে বিষয়ে একটা ধারণা দিয়ে থাকে, প্ল্যান করে থাকে মাস্টার বাজেটে, সে অ্যান্সারটাও দিয়ে থাকে। and 10, what will our balance sheet look like at end of the budgeting period বা বাজেট পিরিয়ড, এই বাজেট পিরিয়ডের পরে বাজেট পিরিয়ডের শেষে আমাদের রেসপেক্টিভ ব্যালেন্স শিট এর চেহারা কি রকমের হবে সে বিষয়ে অ্যান্সার দিয়ে থাকে মাস্টার বাজেট। এই মাস্টার বাজেট 10 দিক থেকে সে অ্যান্সার দিয়ে থাকে। সুতরাং এই মাস্টার বাজেট হচ্ছে একটা সেট অফ কম্প্রিহেনসিভ বাজেট। এই মাস্টার বাজেট অনেকগুলো বাজেটের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। আমাদের এই লিমিটেড
লেকচারের মধ্যে লিমিটেড সময়ের মধ্যে হয়তো আমরা সব আলোচনা করতে পারবো না, তোমরা বই থেকে দেখে নিবা, আমরা ধারণা দিব যে মাস্টার বাজেট হচ্ছে এটা, আমরা ধারণা দিলাম যে এই বিষয়গুলো সে অ্যান্সার করে থাকে, এবং এইগুলো হচ্ছে আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখেছি যে মাস্টার বাজেটের পার্ট হচ্ছে এইগুলো। মাস্টার বাজেটের 2 ভাগে ভাগ করা হয়েছিল, অপারেটিং অ্যান্ড ফিনান্সিয়াল। অপারেটিং এর মধ্যে কে কে আছে, ফিনান্সিয়াল মধ্যে কে কে আছে সেটা আমরা অলরেডি দেখেছি। ওকে, সো মাস্টার বাজেটের প্রথম যে বাজেটটা ছিল সেটা ছিল সেলস বাজেট। তো দেখছি আমরা সেলস বাজেট কি জিনিস। A sales budget estimate the sales in units as well as the estimated earnings from these sales. A sales budget estimates the sales in units as well as the estimated earnings from sales. অর্থাৎ সেলস বাজেট এস্টিমেট করে কতগুলো ইউনিট বিক্রি করা হবে এবং এখান থেকে কি পরিমাণ as well as the amount estimated earnings from these sales. আমরা ইউনিট এস্টিমেট করি, পাশাপাশি এখান থেকে কি পরিমাণ অ্যামাউন্ট আসবে সেটাও আমরা এস্টিমেট করে থাকি। দ্য ফার্স্ট স্টেপ ইন ক্রিয়েটিং এ মাস্টার বাজেট ইজ টু ক্রিয়েট এ সেলস বাজেট। মাস্টার বাজেট তৈরি করার প্রথম স্টেপ হচ্ছে সেলস বাজেট তৈরি করা। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখছি মাস্টার বাজেটের, সেলস বাজেটের। 1. রয়্যাল কোম্পানি ইজ প্রিপেয়ারিং বাজেট ফর দ্য কোয়ার্টার এন্ডিং June 30. Budgeted sales for the next 5 months are April 20,000, May 50,000, June 30,000 units, July 25,000, and August 15,000 units. The budgeted sales for the next 5 months. আমরা অনুমান করছি যে এই পরিমাণ সেলস হবে। The selling price is 10 per unit এবং selling price per unit is $10. The sales budget of April, May, and June for the quarter ended 30 June. Unit and dollar, এবার ইউনিট এন্ড অ্যামাউন্ট আমরা এভাবে দেখছি। The April budgeted sales in unit 20,000, May 50,000, June 30,000, and total 1 lakh. So it's so simple. এখানে দেওয়া আছে এই পরিমাণ আমরা অনুমান করেছিলাম। So budgeted sales April 20,000, May 50,000, June 30,000, and total this quarter 1 lakh units. Selling price per unit $10 করে। So total budgeted sales in April 2 lakhs, in May 5 lakhs, in June 3 lakhs amount, that means dollar, and this quarter 10 lakh. So this is the sales budget. So easy. আমাদের এই ডাটাগুলাই আমরা কন্টিনিউ করব পরবর্তী সকল বাজেটের ক্ষেত্রে। সুতরাং একটু মনে রাখতে হবে যে দিস ইজ নট অনলি পার্ট অফ সেলস বাজেট, এটা পরবর্তী বাজেটেরও পার্ট হবে। সো এই রয়্যাল কোম্পানি তার এস্টিমেট করছে সে এই পরিমাণ তার বাজেট হতে পারে, এই পরিমাণ তার সেলস হতে পারে, অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট $10. সো অন দ্য বেসিস অফ দিস উই প্রিপেয়ার এ সেলস বাজেট। Then production budget. The production budget must be adequate to meet budgeted sales and to provide for the desired ending inventory. A production budget must be adequate to meet budgeted sales and provide for the desired ending inventory. অর্থাৎ প্রোডাকশন বাজেট যেটা আমরা বিক্রি করতে চাই সেটা সে প্রডিউস করবে, প্লাস at the end of period আমাদের যে পরিমাণ এন্ডিং ইনভেন্টরি হাতে রাখতে চাই সেলস করব, প্লাস যেটা আমাদের ডিজার্ড অথবা এক্সপেক্টেড এন্ডিং ইনভেন্টরি at the end of period, এই দুইটাকে সে অবশ্যই প্রডিউস করবে বা মিট করতে চাবে। যেটা আমরা সেলস করতে চাই সেলসের পরিমাণটা, প্লাস যেটা আমাদের হাতে রাখতে চাই at the end of period সেটাও, এই দুইটা মিলে সে হাতে রাখবে। So the production budget must be adequate to meet the budgeted sales as well as desired ending inventory. So আমরা একটা এক্সাম্পল দেখছি এখান থেকে। The management at a royal company wants ending inventory to be equal to 20% the following month of budgeted sales in units. অর্থাৎ এই রয়্যাল কোম্পানি ম্যানেজমেন্ট হাতে রাখতে চায় ক্লোজিং ইনভেন্টরি হিসাবে, এন্ডিং ইনভেন্টরি হিসাবে পরবর্তী মাসে যেটা বিক্রি করা হবে বা বাজেটেড সেলস করা হবে তার 20%। ওকে,
On March 31st, 4,000 units were on hand. মার্চ মাসের এন্ডিং ইনভেন্টরি ছিল 4,000 ইউনিটস। লেটস প্রিপেয়ার দ্য প্রোডাকশন বাজেট। আমরা এখন বাজেটটা তৈরি করছি, প্রোডাকশন বাজেটটা তৈরি করছি। বাজেটেড সেলস ইন ইউনিটস এপ্রিল 20,000, মে 50,000, জুন 30,000। কোথায় পেয়েছি আমরা? বাজেট, সেলস বাজেট থেকে পেয়েছি। যে সেলস বাজেট এস্টিমেট করা হয়েছিল এপ্রিলের সেলস হবে 20,000, মে মাসে সেলস হবে 50,000 অ্যান্ড জুন মাসে সেলস হবে 30,000। তোমরা একটু টেনে দেখবা, যখন তোমরা ক্লাসটা করবে তখন একটুভাবে টেনে দেখবে। আমরা সেলস বাজেট থেকে পেয়েছিলাম এপ্রিলে সেলস করবে 20,000, মে 50,000 অ্যান্ড জুন 30,000। অথবা একটু কোথাও টুকে নিবে, কোথাও লিখে নিবে তুমি কাগজে। যখন ক্লাসটা দেখবে তখন সেলস বাজেট দেখার সময় একটু তোমার খাতায় একটু নোটবুকে টুকে নিবে যে সেলস বাজেট কতগুলা সেলস করতে, কতগুলো ইউনিট সেলস করতে সে চেয়েছিল। সো দেন ইট উইল বি ইজি, ইট উইল বি আন্ডারস্ট্যান্ডেবল টু ইউ, বা ইট উইল বি ইজি টু আন্ডারস্ট্যান্ড ইউ if you have in your hand sales budget. Okay, so budgeted sales April 20,000, May 50,000, June 30,000, and total this quarter, that means 3 মাস মিলে 1 lakh units plus ending inventory. Ending inventory হচ্ছে 20% equal 20% the following month budgeted sales. পরবর্তী মাসে যেটা বিক্রি করতে চাই তার 20% হাতে রাখতে হবে। সো এপ্রিল মাসে 10,000 আমরা কোথায় পেলাম? মে মাসে আমরা এস্টিমেট করছি মে মাসে সেলস হবে 50,000 ইউনিট। সো 50,000 ইউনিটের 20% হচ্ছে 10,000। এই 50,000-এর 10% হচ্ছে 50,000-এর 20% হচ্ছে 10,000। দেন মে মাসে এন্ডিং ইনভেন্টরি এস্টিমেটেড এন্ডিং ইনভেন্টরি 6,000। হাউ 6,000? জুন মাসে যেটা আমরা বিক্রি করতে চাই তার 20% হচ্ছে 6,000 অ্যান্ড জুন মাসের এন্ডিং ইনভেন্টরি 5,000। কিভাবে আসলো? আমরা জুলাই মাসে, যে নিচে দেয়া আছে, জুলাই মাসে আমরা সেলস করতে চাই 25,000 ইউনিটস। এই 25,000 ইউনিটের 20% হচ্ছে 5,000 ইউনিটস। সো এপ্রিল মাসের এক্সপেক্টেড সেলস হচ্ছে বা এস্টিমেটেড সেলস হচ্ছে 20,000 প্লাস মে মাসের জন্য পরবর্তী মাস, দ্যাট মিন্স মে মাসে আমরা বিক্রি করতে চাই 50,000 ইউনিটস। এই 50,000 ইউনিটসের 20% আমরা হাতে রাখতে চাই, দ্যাট মিন্স 10,000। সুতরাং এপ্রিল মাসে আমার প্রয়োজন হবে, আমরা যখন প্রোডাকশন বাজেটের কথা বলছিলাম তখন বলছিলাম কি, দ্য প্রোডাকশন বাজেট, দেখো প্রথম লাইনে কি বলা ছিল, দ্য প্রোডাকশন বাজেট মাস্ট বি অ্যাডিকুয়েট টু মিট বাজেটেড সেলস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। অর্থাৎ এই এপ্রিল মাসে আমরা যে পরিমাণ বিক্রি করতে চাই সেটা প্লাস এপ্রিল মাসের শেষে যেটা আমাদের এন্ডিং ইনভেন্টরি রাখতে চাই সেই পরিমাণটা, দুইটা মিলে আমার অ্যাডুকেট প্রোডাকশন বাজেট হবে। সো টোটাল নিড ফর এপ্রিল 30,000, total need for May 56,000, total need for June 35,000, and total need this quarter 1,05,000 less beginning inventory। অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে আমাদের প্রয়োজন হবে 30,000 ইউনিটস, আমাদের প্রয়োজন হবে 30,000 ইউনিটস আমাদের যেটা বিক্রয় করতে চাই এপ্রিল মাসে, প্লাস মে মাসের জন্য এপ্রিল মাস শেষে যেটা আমরা হাতে রাখতে চাই 10,000, দুইটা মিলে আমাদের প্রয়োজন হবে 30,000 ইউনিটস এপ্রিল মাসে। কিন্তু এপ্রিল মাসের শুরুতে আমাদের হাতে আছে 4,000 ইউনিটস। আমাদের এপ্রিল মাসে প্রয়োজন হচ্ছে 30,000 ইউনিটস, এপ্রিল মাসের শুরুতে আমাদের হাতে আছে বিগিনিং ইনভেন্টরি 4,000 ইউনিটস, যেটা ছিল মার্চ মাসের শেষে এন্ডিং ইনভেন্টরি। এটা হচ্ছে এপ্রিল মাসের শুরুতে আমার বিগিনিং ইনভেন্টরি। সুতরাং এপ্রিল মাসের শুরুতে আমার হাতে আছে অলরেডি 4,000, সো রিকোয়ার্ড প্রোডাকশন 26,000 ইউনিটস। লাইক দিস, মে মাসে আমার প্রয়োজন 56,000 ইউনিটস, যেটা এপ্রিল মাসের শেষের এন্ডিং ইনভেন্টরি 10,000 ইউনিটস। এটা হচ্ছে মে মাসের বিগিনিং ইনভেন্টরি 10,000 ইউনিটস। সো 56 minus 10, that means required production for May 46,000 ইউনিটস। লাইক জুন মাসে আমার প্রয়োজন হবে 35,000 ইউনিটস, যেটা আমার মে মাসের এন্ডিং ইনভেন্টরি, সেটা হচ্ছে আমার জুন মাসের বিগিনিং ইনভেন্টরি। জুন মাসে আমার প্রয়োজন 35,000 ইউনিটস। এই 35,000 ইউনিটস থেকে আমার বছরের শুরুতে, মাসের শুরুতে হাতে আছে 6,000 ইউনিট। সুতরাং আমার উৎপাদন করতে হবে
29,000 ইউনিটস, এবং এই কোয়ার্টারে আবার উৎপাদন করার প্রয়োজন হবে 1,01,000 ইউনিটস। একটা মজার বিষয় হচ্ছে যে কোয়ার্টারে এখানে কিন্তু সেলস, বাজেটেড সেলসের এই কোয়ার্টারে টোটাল যোগফল হচ্ছে 1,00,000 ইউনিটস আমরা বিক্রি করতে চাই, বা এক্সপেক্টেড সেলস 1,00,000 ইউনিটস, কিন্তু এন্ডিং ইনভেন্টরি 5,000। এখানে কিন্তু বলা নাই এন্ডিং ইনভেন্টরি যে 10,000 প্লাস 6,000 প্লাস 5,000, এটা কিন্তু না। অর্থাৎ কোয়ার্টার শেষে এসে এই দিনে এই কোয়ার্টার শেষে এসে আমার এন্ডিং ইনভেন্টরি হাতে থাকবে 5,000 ইউনিটস, লাইক বিগিনিং ইনভেন্টরি উইল বি 4,000 ইউনিটস, নট এই যোগফল সবটা মিলে কিন্তু হচ্ছে না, এটা হবে এই বছরের শেষে। লেটস বিগিনিং ইনভেন্টরি। এখন বিগিনিং ইনভেন্টরি হোয়াই 4,000, নট জুনের 5,000 না, কেন এই জুন মাসের যে 5,000 সেটা কেন না, কেন বিগিনিং? এই বিগিনিং হচ্ছে এই কোয়ার্টারের শুরুতে, দ্যাট মিনস এপ্রিলের শুরুতে। এই যে এপ্রিলের শুরুতে, এপ্রিল মাসে আমাদের বিগিনিং ছিল 4,000। সো এইটা কিন্তু কোয়ার্টারের শুরুতে হচ্ছে এটা। কেন? কারণ এপ্রিল, মে, জুন 3 মাস মিলে হচ্ছে একটা কোয়ার্টার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস মিলে ছিল একটা কোয়ার্টার। সুতরাং এই কোয়ার্টারের শুরুতে, অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে আমার কতটুকু ছিল বিগিনিং ইনভেন্টরি। সুতরাং এটা আমরা এখানে 4,000 নিয়েছি, এটা কিন্তু আমরা এখানে 5,000 নেই না। 5,000 হবে জুলাই মাসের শুরুতে, বিগিনিং ইনভেন্টরি হবে 5,000, আর কোয়ার্টারে হচ্ছে আমাদের 4,000। ওকে, সো দিস ইজ দ্য প্রোডাকশন বাজেট। দেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল বাজেট। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট details the raw materials, okay, so the direct material budget details the raw materials that must be purchased to fulfill the production budget and to provide for adequate inventories. The direct materials budget details the raw materials that must be purchased to fulfill the production budget and to provide for adequate inventories. ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট লাইক দিস, যে আমরা যেটা প্রডিউস করতে চাই, প্রডিউস করার জন্য যে পরিমাণ র ম্যাটেরিয়ালস দরকার সেটা সে হাতে রাখবে, প্লাস এই এন্ডিং ইনভেন্টরি যেটা প্রয়োজন সেটাও সে হাতে রাখবে। ওকে, at a royal company 5 pounds of materials are required per unit of product. একটা ইউনিট প্রডিউস করতে রয়্যাল কোম্পানির 5 পাউন্ড ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়। ম্যানেজমেন্টস ওয়ান্টস materials on hand at the end of each month equal to 10% of the following month of production. এটা প্রোডাকশন বাজেটের মতো যেটা আমরা করেছিলাম ইউনিটের ক্ষেত্রে, সে 10% এখানে হাতে রাখতে চায় পরবর্তী মাসের। ওখানে ছিল 20%, এখানে 10%। On March 31st 13,000 pound of materials are on hand. মার্চ মাসের শুরুতে 13,000 পাউন্ড র ম্যাটেরিয়ালস হাতে ছিল। ম্যাটেরিয়ালস কস্ট 0.40 পার পাউন্ড। ম্যাটেরিয়ালস কস্ট হচ্ছে পার পাউন্ডের দাম হচ্ছে $0.40। তাহলে এর আলোকে আমরা একটা ম্যাটেরিয়ালস বাজেট তৈরি করতে চাই। ম্যাটেরিয়ালস বাজেট তৈরি করার ফর্মুলা হচ্ছে ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউনিট রিকোয়ার্ড ফর প্রোডাকশন। প্রোডাকশনের জন্য, যেটা আমরা প্রোডাকশন বাজেটে দেখলাম যে প্রোডাকশন কতটুকু করতে হবে, সেই প্রোডাকশনের জন্য আমার যে পরিমাণ ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সেটা, প্লাস ডিজার্ড এন্ডিং ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউনিট। এখানে প্রোডাকশন বাজেটের মতো আমরা নেক্সট মাসের জন্য অথবা এ মাস শেষে আমার কি পরিমাণ এন্ডিং র ম্যাটেরিয়ালস হাতে রাখতে হবে সেটা, মাইনাস বিগিনিং ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউনিট, অর্থাৎ মাইনাস করে মাসের শুরুতে যেটা আমার বিগিনিং র ম্যাটেরিয়ালস হাতে ছিল সেটা ইকুয়াল টু রিকোয়ার্ড ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউনিট টু বি পারচেসড। এটা প্রোডাকশন বাজেটের মতো, অর্থাৎ কি পরিমাণ ওখানে ছিল, কি পরিমাণ সেলস করবে সেটা, আর এখানে হচ্ছে কি পরিমাণ প্রোডাকশন করবো সেটা। এটা হচ্ছে প্লাস এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস মাইনাস বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস ইকুয়াল টু রিকোয়ার্ড ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউনিট টু বি পারচেসড। ওকে, তো আমরা একটা বাজেট তৈরি করছি, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট। প্রোডাকশন ইউনিট আমরা প্রোডাকশন বাজেট থেকে পেয়েছি 26,000, 46,000, 29,000 and 1,10,000 দিস কোয়ার্টার। ম্যাটেরিয়ালস পার ইউনিট পাউন্ড, আমাদের একটা ইউনিট তৈরি করতে 5 পাউন্ডস ম্যাটেরিয়ালস দরকার। সো আমাদের এপ্রিল মাসে 26,000
ইউনিট তৈরি করতে চাই, আর একটার জন্য প্রয়োজন হচ্ছে 5 পাউন্ড, সো 5 5 5, দ্যাট মিনস ম্যাটেরিয়ালস নিড ফর প্রোডাকশন 26,000 into 5, that means 1,30,000, 2,30,000, 46 into 5, 29 into 5, and 1,01 into 5, that means 5,05,000, like this. Okay, at desired ending inventory 23,000, এই 23,000 আমাদের কোথা পেলাম? এটা হচ্ছে আমাদের এই মাসে যেটা তৈরি করতে চাই, যে র ম্যাটেরিয়ালস আমার এই মাসে দরকার হবে, সরি, আমার পরবর্তী মাসে যে র ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে তার 10% আমি এই মাসে হাতে রাখতে চাই। এটা 10%, দ্যাট মিনস 2,30,000 এর 10% হচ্ছে 23,000। এখানে লাইক দিস, জুন মাসে আমার যেটা প্রয়োজন হবে মে মাস শেষে সেটা আমি হাতে রাখতে চাই, 1,45,000 এর 10% হচ্ছে এটা। আর এখানে হচ্ছে আমি যেটা জুলাই মাসে বিক্রি করতে চাই, সেই জুলাই মাসে বিক্রয়ের বা জুলাই মাসে যেটা প্রডিউস করতে চাই তার 10% হচ্ছে 11,05,000। ওকে, সো total needed materials need for production plus desired ending inventory, দুইটার যোগফল দেওয়া হয় সেটা, এটা হচ্ছে 1,53,000, 2,44,500, 1,56,500, and টোটাল মিলে হচ্ছে দিস কোয়ার্টারে 5,16,000। ওকে, লেটস বিগিনিং ইনভেন্টরি আমার এপ্রিলের শুরুতে বিগিনিং ইনভেন্টরি ছিল 13,000, যেটা ছিল মার্চ মাসের শেষে 13,000, অ্যান্ড মে মাসে যেটা আমার এপ্রিল মাসের এন্ডিং সেটা হচ্ছে মে মাসের বিগিনিং 23,000, যেটা হচ্ছে মে মাসের এন্ডিং সেটা হচ্ছে জুন মাসের বিগিনিং, লাইক দিস, যেটা হচ্ছে জুন মাসের এন্ডিং সেটা জুলাই মাসের বিগিনিং। এখানে বিগিনিং বলতে এই কোয়ার্টারের শুরুতে যেটা ছিল সেটা দেওয়া আছে ক্ষেত্রে। সুতরাং ম্যাটেরিয়ালস টু বি পারচেজ, টোটাল নিডেড 1,53,000 মাইনাস বিগিনিং ইনভেন্টরি 30,000, হ্যাঁ, that means 1,40,000, like same May mashe 2,21,000, and June mashe 1,42,000, and this quarter total materials to be purchased 5,03,500. So this is the way to prepare direct materials budget. This is so easy, like production budget. Okay, next slide. Direct labor budget shows okay, the direct labor budget shows the direct labor hours required to satisfy the production budget. ডাইরেক্ট লেবার বাজেট দেখাচ্ছে প্রোডাকশন তৈরি করতে কত ঘন্টা লেবার আওয়ার দরকার সেটা সে শো করবে। So at Royal, each unit of product required 0.05 hours, that means 3 minutes for direct labor. The labor can be unskilled because the production process is relatively simple and formal training is not required. Royal pays its worker at the rate of $10 per hour. তো 1 ঘন্টা বা একটা ইউনিট প্রডিউস করতে ডাইরেক্ট লেবার আওয়ার প্রয়োজন হচ্ছে 0.05 আওয়ার্স এবং পার আওয়ারে লেবার রেট ইজ $10. Let's prepare the direct labor hour budget. Okay, total direct labor hours cost formula: unit to be produced into direct labor hour per unit into direct labor cost per hour equal to total direct labor cost. A direct labor budget shows direct labor hours as well as labor cost. Okay, so let's see the direct labor budget. April, May, June and quarter. Production units আমরা already করে আসছি, 26,000 units, 46,000 units, 29,000 units আমরা প্রোডাকশন বাজার থেকে পেয়েছি। Then direct labor time per unit required 0.05, 0.05, that's okay. Direct labor hours required, so direct labor hours required 1,300 hours, 1,100 hours for April, May 2,000, 3,000, 2,300 hours, June 1,450 hours, and total required this quarter 5,050 hours. Hourly wages rate $10, $10, $10. Okay, so total direct labor cost $13,000, 1,300 into 10, 2,300 into 10, that means 23,000 for May and June,
14,500 and total quarter 50,500. So this is so easy and so easy and simple to prepare a direct labor budget, but direct labor cost budget also. Production, direct labor time required, so direct labor hours required to produce these production units, and hourly wages rate, and total direct labor hour cost. This is the formula, and this is the way to prepare a direct labor budget. Okay. Manufacturing overhead budget. The manufacturing overhead budget lists all cost of production other than direct materials and direct labor. Direct materials এবং direct labor বাদ দিয়ে যে খরচগুলো হয় প্রোডাকশন রিলেটেড তাকেই বলছি আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট অন্তর্ভুক্ত থাকবে। So at Royal, manufacturing overhead is applied to units of production on the basis of direct labor hours. ডাইরেক্ট লেবার আওয়ার্সের বেসিসে রয়্যাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাইড করে থাকে। আমরা যেটা সিম্পল কস্ট সিস্টেম দেখে আসছিলাম, অ্যাক্টিভিটি বেসড কস্ট সিস্টেম তারা ফলো করে না, সিঙ্গেল সিস্টেম ফলো করে। সেক্ষেত্রে তারা অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার আওয়ার্স ওভারহেড আর অ্যাপ্লাইড অন প্রোডাকশন। দ্য ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট ইজ 20 per ডাইরেক্ট লেবার আওয়ার। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ 15,000 per month, which include 20,000 for non-cash, that means depreciation. Let's prepare the manufacturing overhead budget. That means কি তাদের ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে $20 per hour এবং ফিক্সড হচ্ছে 50,000, যার মধ্যে 20,000 হচ্ছে ডিপ্রিসিয়েশন। দ্যাট মিন্স এর জন্য নগদ ক্যাশ হাত থেকে চলে যাবে না। ওকে, সো ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট আমরা দেখছি একটু। বাজেটের ডাইরেক্ট লেবার আওয়ার 13,000 আওয়ার্স এপ্রিল মাসে ছিল এটা, যেটা আমরা আগের বাজেটে দেখে আসছি। আমরা শুরুতেই বলে আসছি যে এই মাস্টার বাজেট একটার সাথে আর একটা রিলেটেড, ইন্টারডিপেন্ডেন্ট, একটার সাথে একটা ডিপেন্ডেন্ট। সুতরাং লেবার বাজেট থেকে আমরা দেখে আসছি, বা লেবার কস্ট বাজেট বা লেবার আওয়ার বাজেট থেকে আমরা দেখে আসছিলাম যে এপ্রিল মাসে 1300 লেবার আওয়ার্স প্রয়োজন, মে মাসে 2300 আওয়ার্স, অ্যান্ড জুন মাসে 1450, এবং দিস কোয়ার্টারে 5050। সো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট $20 per hour, so 1300 into 20, that means 20,000. Variable manufacturing overhead cost 26,000 for April, and May March 46,000, June March 29,000. So this quarter 1,01,000, and fixed manufacturing overhead cost 50,000, 50,000, 50,000. এটা তো সব সময় সেম থাকবে যেহেতু ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা। So total manufacturing overhead cost 26 plus 50, that means 26,000, 46 plus 50, that means 96,000, 29 plus 50, that means 79,000, and 2,51,000 less non-cash cost, যেটা ডিপ্রিসিয়েশন ছিল। এই ডিপ্রিসিয়েশন ইজ এ কস্ট বাট ইট ইজ নন ক্যাশ, এর ফলে নন ক্যাশ চলে যাচ্ছে না। তোমরা যখন ক্যাশ বাজেট করেছো তখন দেখে এসে, তোমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করেছো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ, তখন ভালো করে দেখে এসেছো যে নন ক্যাশ ট্রানজাকশন, নন ক্যাশ ট্রানজাকশনের ফলে ক্যাশ আউটফ্লো হয় না। সুতরাং এটা ফলে ক্যাশ আউটফ্লো হচ্ছে না, আমাদের ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে না। সুতরাং লেস নন ক্যাশ, এটা আমাদের কাজে লাগবে, বা এটা আমরা তৈরি করছি। সো ক্যাশ পেড ফর ম্যানুফ্যাকচারিং ওভারহেড 76 minus 20,000, that means 56,000, 96 minus 20,000, that means 76,000, and 59,000, and like 1,91,000. So cash paid for manufacturing overhead, total manufacturing overhead cost into 76,000, but cash paid for manufacturing overhead 56,000. Like same total manufacturing overhead cost 96,000, but cash paid for these এটা so depreciation is non-cash charge and less non-cash আমরা cost বাদ দিয়ে দেখেছি। So this is the manufacturing overhead budget. Manufacturing overhead budget represent total manufacturing cost as well as cash paid for manufacturing overhead. Okay. Then selling and administrative overhead expenses. The selling and administrative expenses budget lists the budgeted expenses for areas other than manufacturing. ম্যানুফ্যাকচারিং ছাড়া সেলিং এবং অ্যাডমিন বা মার্কেটিং রিলেটেড যে খরচগুলো আছে, এই সব কিছুই, এই সকল খরচগুলোই শো করে থাকে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাজেট। At Royal, the selling and administrative expenses budget is divided to variable and fixed component. রয়্যাল কোম্পানির সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাজেটকেও আমরা বাজেটের খরচগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
একটা ভেরিয়েবল এক্সপেন্সেস, একটা ফিক্সড কম্পোনেন্ট পারপাস। The variable selling and administrative expenses are 0.50 per unit sold, $0.50 per unit sold। যতগুলো ইউনিট বিক্রি করা হবে পার ইউনিটে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হবে $0.50। ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর 70,000 per month। Fixed selling and administrative expenses are 70,000 per month. The fixed selling and administrative expenses include 10,000 is cost, primarily depreciation that are not cash outflows for the current month, for the month। অর্থাৎ 10,000 তার ফিক্সড এক্সপেন্সেস, যেটা নন ক্যাশ, মানে ফিক্সড এক্সপেন্সেস এর মধ্যে অন্তর্ভুক্ত আছে 10,000 ডিপ্রিসিয়েশন পারপাস। আমরা প্রিভিয়াস স্লাইডেও আমরা বলে এসেছি যে ফিক্সড যে ডিপ্রিসিয়েশন কস্টটা হচ্ছে একটা কস্ট ইনকার্ড, অফকোর্স ইজ এ কস্ট, বাট দিস ইজ এ নন ক্যাশ ট্রানজাকশন এবং এর ফলে ক্যাশ আউটফ্লো হয় না। সো লেটস প্রিপেয়ার দ্য কোম্পানি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাজেট। ওকে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাজেট। বাজেটেড সেলস আমরা দেখে এসেছি 20,000, 50,000, 30,000 শুরু করেছিলাম এই সেলস বাজেট থেকে। ভেরিয়েবল সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রেট $0.50 for per unit, so 0.50, 0.50, 0.50, and variable expenses, variable selling and administrative expenses 10,000, 25,000, 50,000, that means 20,000 into 0.05, so 10,000, 25,000, 15,000, অর্থাৎ টোটাল কোয়ার্টারে 50,000। ফিক্সড সেলিং and administrative expenses 70,000, 70,000, 70,000, okay, so total selling and administrative expenses 80,000, 10,000 মানে ভেরিয়েবল প্লাস ফিক্সড টোটাল মিলে হচ্ছে 80,000, 95,000 হ্যাঁ, and 85,000, and এখানে 2,60,000 less non cash expenses, for that means for depreciation 10,000, 10,000, 10,000। so cash incurred বা cash will be paid by cash outflows for selling and administrative expenses 70,000, অর্থাৎ 80 minus 10 70,000, 95 minus 10 that means 85,000, 85 minus 10 that means 75,000, and 2,60,000 minus 30 মানে তিনটা কোয়ার্টার মিলে, সরি তিনটা মাস মিলে, হ্যাঁ, for this quarter 30,000 minus করলে আসবে 2,30,000। so this is the selling and administrative expenses। selling and administrative expenses budget also represent the total selling and administrative expenses as well as the cash paid for selling and administrative expenses for this month and this quarter। okay, so আমরা আজকে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতটুকুই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। মূলত আমরা মাস্টার বাজেটটা দেখে আসছি। মাস্টার বাজেটেরও একটা পোর্শন ক্যাশ বাজেট কিন্তু আমরা এখনো দেখতে পারিনি, এটা আমরা নেক্সট লেকচারে দেখব। তবে সেই ক্যাশ বাজেট দেখার আগে অবশ্যই তোমাদেরকে এই ক্লাসটা দেখতে হবে, কারণ হচ্ছে আমাদের এই ডাটাগুলোই নিয়েই আমাদের এই যে সেলস, এই যে পারচেস, এই যে লেবার, এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যান্ড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই ডাটাগুলোই নিয়ে আমরা একটা সিকুয়েন্সে আগাচ্ছি। এই ডাটাগুলো দিয়েই আমরা ক্যাশ বাজেট তৈরি করব নেক্সট ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা লেকচারটা দেখছেন বা দেখছো, আমরা এই লেকচারটা তৈরি করেছি গেরিসনের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বইটা থেকে 16 এডিশন। এটা প্রিভিয়াস এডিশনও অনেকটা কাছাকাছি আছে, খুব একটা ডিফারেন্স তা না, তোমরা প্রিভিয়াসটা দেখতে পারো। এবং এই বইটা প্রিভিয়াস ভার্সনটা তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে, অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো, তোমরা কিনতেও পারো, দাম খুব বেশি না, বাংলাদেশে ফটোকপি বই পাওয়া যায়, দাম খুব বেশি না। এটা দেখবে এবং দেখতে হবে অবশ্যই, আদারওয়াইজ ইট উইল নট বি ক্লিয়ার টু ইউ রিগার্ডিং দিস লেকচার অর দিস চ্যাপ্টার। ওকে, পাশাপাশি তোমরা বাংলাদেশের যে রাইটারের বইগুলো আছে, যেগুলো ইউজুয়ালি তোমাদের স্যার যেগুলো রেফার করে থাকেন অথবা বলে থাকেন, সেই বইগুলো তোমরা দেখতে পারো, কারণ এই বইগুলোতে ডিটেলস এক্সাম্পল দেওয়া আছে এবং আমাদের পরীক্ষার উপযোগী, দ্যাট মিনস পরীক্ষার যে কোশ্চেনগুলো আসে তার সলিউশন করে দেওয়া আছে। আমরা একটা বেসিক আইডিয়া পেলাম, বেসিক ধারণা পেলাম। যে এখন যদি তোমরা এই ধারণার আলোকে একটু বইগুলো দেখো, একটু বইয়ের সাথে সংযোগ স্থাপন করো, তাহলে এটা ইফেক্টিভ হবে, ফ্রুটফুল হবে। আদারওয়াইজ ইট উইল বি
তোমারও শ্রম লস হবে, আমাদেরও শ্রমগুলো হয়তো খুব একটা বেশি কাজ আসবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বিশাল উদ্যোগ নিয়েছে, একটা মহতী উদ্যোগ নিয়েছে। এটা সারা দেশের স্টুডেন্টদের কাছে এই এই ভিডিও লেকচারের মাধ্যমে এই লেকচারগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং এটা তখনই ইফেক্টিভ হবে, তখনই ভালো হবে, তখনই উভয় বেনিফিটেড হবে যদি এই লেকচার দেখার পরে তোমরা বইয়ের সাথে একটু সংযোগ স্থাপন করো। সুতরাং বাংলাদেশের যে বইগুলো আছে তোমরা সেগুলোও দেখবে, পাশাপাশি এই বইটা তোমরা দেখবে, তাহলে এখান থেকে আমরা ভালো কিছু পেতে পারবো। সো তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দেওয়ার আগে যদি আমরা একটু দেখতে চাই যে অ্যাট এ গ্লান্সে যে আজকে আমরা কি পড়েছিলাম, একটু দেখি। আমরা শুরুতে দেখছিলাম যে বাজেট কিভাবে তৈরি করা হয়, বাজেট কেন তৈরি করা হয়। এরপর দেখছিলাম সেলফ ইম্পোজড বাজেটও দেখছিলাম, বা পার্টিসিপেটরি বাজেট আমরা করেছি বা দেখেছি। তারপরে আমরা আলোচনা করেছিলাম মাস্টার বাজেট কি, মাস্টার বাজেট এলিমেন্টগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এটা দেন সেলস বাজেট কিভাবে তৈরি করা হয়, এটা দেন আমরা আমরা তৈরি করেছি প্রোডাকশন বাজেট, দেন আমরা তৈরি করছি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট, দেন তৈরি করছি ডাইরেক্ট লেবার বাজেট, এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট তৈরি করেছি আমরা বা দেখেছি কিভাবে তৈরি করা হয়, এবং ফাইনালি আমরা দেখেছি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাজেট কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে তৈরি করে। ওকে, সো তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার আমরা এখানে শেষ করছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।